ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11 হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল। আজ আমাদের লেকচার 3 হবে। তো যেহেতু আমরা গত দিন লেকচার 2টা শেষ করতে পারি নাই, এই কারণে সেই পেজটা তোমাদের সামনে রেখেছি। সুতরাং আজ কিন্তু লেকচার 2 এর পরে লেকচার 3। সো যেহেতু গত ক্লাসের সাথে এটা অ্যাড হচ্ছে, সো লেকচার 3 এখানে লিখে দিলাম। সো এটা লেকচার 3 হচ্ছে। লেকচার 3 গত ক্লাসের বাকি অংশ। গত ক্লাসে বেশ কিছু বাকি ছিল, ওই জিনিসটা এখন তোমাদেরকে দেখাবো। ওকে, তাহলে শিক্ষার্থীরা আমরা এক্সপেরিমেন্টের ব্যাপারটা হচ্ছে আমরা তোমাদেরকে দুইটা এক্সপেরিমেন্ট লেখার জন্য বলে দিয়েছি। সো সেই চিন্তা করলে এটা হবে এক্সপেরিমেন্ট নম্বর 3। যেহেতু আমরা তোমাদেরকে দুইটা এক্সপেরিমেন্টের কথা বলে দিয়েছি, সো ওই চিন্তা করলে এটা হবে এক্সপেরিমেন্ট 3। তাহলে এক্সপেরিমেন্ট 3। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এক্সপেরিমেন্ট 3 তাহলে আমরা গত ক্লাসে অর্ধেক করেছিলাম। তো কি করেছিলাম যদি একটু সংক্ষেপে খুব দ্রুত অল্প একটু বলে দিই, সবাই খেয়াল করো। আমাদেরকে বলা ছিল যে একটি ত্রিভুজের 3টি বিন্দু দেওয়া ছিল। ওই 3টি বিন্দুর সাহায্যে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং আমাদেরকে বলা হয়েছিল সূত্রের সাথেও নির্ণয় করবা, সূত্রের সাহায্যে নির্ণয় করবা, আবার লেখচিত্রের সাহায্যেও নির্ণয় করবা। তো শিক্ষার্থীরা দেখো, আমরা গত ক্লাসে এই যে আমরা এখানে এটা এঁকেছিলাম, ABC বিন্দু 3টা আমরা গ্রাফ পেপারে এঁকেছিলাম। আঁকার পর আমরা কি করেছিলাম দেখো, সূত্রের সাহায্যে ক্ষেত্রফলটা বের করেছিলাম। তাহলে সূত্রের সাহায্যে ক্ষেত্রফলে আমাদের এসেছিল 15/2 বর্গ একক। 15/2 বর্গ একক এসেছিল সূত্রের সাহায্যে ক্ষেত্রফল। তো আজ আমাদের মূল প্র্যাকটিক্যালটা হচ্ছে যে সূত্রের সাহায্যে না, চিত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে না, চিত্রের সাহায্যে, অর্থাৎ জ্যামিতিকভাবে চিত্রের সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমাদের বেশ কয়েকটা পদ্ধতি আছে, আমি তোমাদেরকে কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ভালো করে সবাই খেয়াল করবা। তাহলে আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো যে আমরা গত ক্লাসে সূত্রের সাহায্যে নির্ণয় করেছিলাম যে ক্ষেত্রফলটা কত হবে, আর আজ আমরা করব চিত্রের সাহায্যে, মানে জ্যামিতিকভাবে। ওকে, তাহলে যদি আমরা শুরু করি, সবাই দেখো, জ্যামিতিকভাবে বা চিত্রের সাহায্যে প্রমাণ করার জন্য আমাদের প্রথম কাজটা হবে এই চিত্রের মধ্যে বেশ কিছু লম্ব আঁকা। তো সবাই খেয়াল করো, আমি এই চিত্রের মধ্যে বেশ কিছু লম্ব আঁকতেছি। শিক্ষার্থীরা দেখো, আমি যদি লম্ব আঁকি, দেখো এখান থেকে একটি লম্ব আঁকলাম, এখান থেকে একটি লম্ব আঁকলাম, একই সঙ্গে লম্বের নামটা দিয়ে দিই। লম্বের নাম দিলাম AL। নেক্সট আমি আরও একটি লম্ব আঁকবো বি বিন্দু থেকে। বি বিন্দু থেকে আরও একটি লম্ব আঁকবো। সবাই লম্ব আঁকো এবং নাম দিয়ে দাও। লম্বটা কোথা থেকে আঁকবা? বি বিন্দু থেকে। বি বিন্দু থেকে সবাই আরও একটি লম্ব আঁকো। তাহলে বি বিন্দু থেকে লম্ব আঁকলাম, এই লম্বের নাম হবে BM। অ্যান্ড ফাইনালি তুমি আরও একটা লম্ব আঁকবা সি বিন্দু থেকে। তাহলে শিক্ষার্থীরা, এই যে সি বিন্দু থেকে তুমি আরও একটা লম্ব আঁকো, সি বিন্দু থেকে আরও একটা লম্ব আঁকো, যেই লম্বের নামটা হবে CN। তাহলে আমরা এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু A, B এবং C হতে আমরা 3টা লম্ব আঁকলাম, 3টা লম্ব আঁকলাম। ওকে, লম্বটা কোথায় আঁকলাম? লম্বটা আঁকলাম X অক্ষের উপর। ওকে, আঁকার পর এখন এখান থেকে অনেকগুলি বাহু আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত বাহুর দৈর্ঘ্যটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই কারণে আমরা এই সমস্ত বাহুর দৈর্ঘ্যগুলি আগে থেকে লিখে ফেলব। তাহলে শিক্ষার্থীরা এখন দেখো, আমি যদি এখান থেকে বেশ কিছু বাহুর দৈর্ঘ্য লেখার চেষ্টা করি। ওকে, দেখো আমি কিন্তু এগুলো সবই কিন্তু চিত্র থেকে নিব। ওকে, তাহলে আমি এখন চিত্র থেকে বেশ কিছু বাহুর দৈর্ঘ্য লিখে ফেলি, সবাই খেয়াল করো। তাহলে আজকে কিন্তু এই যে লেকচার 3 এখন শুরু হচ্ছে। লেকচার 3 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দ্বিতীয় পদ্ধতি। আমরা আগের দিন করেছিলাম প্রথম পদ্ধতি, আর এখন দ্বিতীয় পদ্ধতি যা কিনা লেখচিত্রের সাহায্যে, যেটাকে আমরা দ্বিতীয় পদ্ধতি বলতেছি। ওকে, দ্বিতীয় পদ্ধতি লেখচিত্রের সাহায্যে। ওকে, তাহলে সবার প্রথমে আমরা যে লম্বগুলো আঁকলাম, এই লম্বগুলো আঁকার ফলে আমরা বেশ কিছু দৈর্ঘ্য এই চিত্র হতে আগে নির্ণয় করে ফেলি। সবাই খেয়াল করো, আমি এখান থেকে বেশ কিছু দৈর্ঘ্য লিখতেছি চিত্র হতে বেশ কিছু দৈর্ঘ্য লিখবো। এই দৈর্ঘ্যগুলো লিখবো কেন? এগুলো আমাদের একটু পর সব কাজে লাগবে। ওকে, সবাই দেখো,
ও থেকে এল, ও থেকে এল এবং এবং এ থেকে এল, ও থেকে এল এবং এ থেকে এল। যদি আমি দুইটা দৈর্ঘ্য তোমাদেরকে বের করে দেখাই, সবাই খেয়াল করো, চিত্র হতে এই দুইটা দৈর্ঘ্য তোমাদেরকে বের করে দেখায়। সবাই খেয়াল করো, ও থেকে এল, দেখো ও থেকে এল পর্যন্ত। তাহলে ও থেকে এল পর্যন্ত আমি যদি গণনা করি, গণনা করলে অবশ্য গণনা ছাড়াই, যেহেতু আমরা শীর্ষবিন্দু হতে আঁকলাম, এই কারণে আমরা এটা গণনা ছাড়াই বলতে পারবো। কীভাবে পারবো সবাই খেয়াল করো, স্থানাঙ্কের নিয়ম অনুসারে এই এ বিন্দু যদি 1,2 হয়, স্থানাঙ্কের নিয়ম অনুসারে এ বিন্দু যদি 1,2 হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই 1 হচ্ছে এক্স অক্ষ বরাবর আর 2 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। সো স্থানাঙ্কের নিয়ম অনুসারে আশা করি আমরা সবাই বুঝতেছি যে এ বিন্দু যদি 1,2 হয়, তাহলে নিশ্চিতভাবে ও থেকে এল এই ভূমির দৈর্ঘ্যটা হবে 1 আর এ থেকে এল এই লম্বের দৈর্ঘ্যটা হবে 2। সো স্থানাঙ্কের নিয়ম অনুসারে সরল রেখার বেসিক দিয়ে বলতে পারি এটা হচ্ছে 1 আর এটা বলতে পারি 2। এগুলো সবই কিন্তু স্থানাঙ্কের বেসিক। তাহলে এই বেসিকটা ফলো করে আমি যদি জানতে চাই ও থেকে এম কত হবে এবং যদি জানতে চাই বি থেকে এম কত হবে, তোমাদের মধ্যে একজন বলার চেষ্টা করো চিত্র হতে ও থেকে এম কত হবে এবং বি থেকে এম কত হবে, একজন বলার চেষ্টা করো। স্যার ও থেকে এম 4 রাইট হচ্ছে, হ্যাঁ। নেক্সট 4 হবে। হ্যাঁ, আর বি থেকে এম, বি থেকে 5 ওকে, বি থেকে এম হবে 5 5, হবে। 5 হবে। তাহলে যাদের যাদের বুঝতে কষ্ট হচ্ছে তারা আরেকবার দেখে নাও, এগুলো কিন্তু তোমার কি বলবো, এগুলো কিন্তু সব সরল রেখার বেসিক, হ্যাঁ, জাস্ট বিন্দুর স্থানাঙ্ক কত হলে কেমন হয়। তারপর দেখো সবাই আরেকবার খেয়াল করো, এই যে তুমি দেখতে পাচ্ছ এই বিন্দুটা কত 4,5, এই বিন্দুটা 4,5 কিভাবে আসলো? সিস্টেম ছিল নিশ্চয়ই তুমি এক্স অক্ষ বরাবর 4 ঘর নিয়েছো আর তুমি ওয়াই অক্ষ বরাবর নিয়েছো 5 ঘর, এই কারণেই কিন্তু বিন্দুটার স্থানাঙ্ক 4,5। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক যদি 4,5 হয়, নিশ্চয়ই 4টা হচ্ছে এক্স অক্ষ বরাবর। সবাই খেয়াল করো, মূল বিন্দু ও থেকে এই এম পর্যন্ত এক্স অক্ষ বরাবর, যার দৈর্ঘ্য এই যে 4। আবার দেখো এই যে 5, এই 5 নিশ্চয়ই ওয়াই অক্ষ বরাবর, বি থেকে এম পর্যন্ত নিশ্চয়ই ওয়াই অক্ষ বরাবর। তাহলে বি থেকে এম ওয়াই অক্ষ বরাবর এই দৈর্ঘ্যটা হচ্ছে 5। সো স্থানাঙ্কের নিয়ম অনুসারে আশা করি সবাই এখন মোটামুটি বুঝতে পেরেছো। আমি যদি ফাইনালি লাস্টেরটাতে চলে যাই, লাস্টে কোনটা, সি বিন্দু যদি 6,2 হয়, সি বিন্দু যদি 6,2 হয়, তাহলে যারা আগে কথা বলেছো তারা বাদে বাকিরা বলার চেষ্টা করবা ও থেকে এন কত হবে এবং সি থেকে এন কত হবে। বলো, যারা আগে বলেছো তারা বাদে বাকিরা বলো। আমি কয়েকটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করেছি, একটা হচ্ছে ও থেকে এন আর একটা হচ্ছে সি থেকে এন। ওকে ঠিক আছে, যারা আগে বলেছে তারাই বলো। ঠিক স্যার, সি থেকে এন হচ্ছে 1 হবে। ও থেকে সি পর্যন্ত 6 হবে। আমি কিন্তু ঠিক স্যার। ও থেকে এন, ও থেকে এন জি স্যার, এটা হবে 6, এটা হবে 6 6। হবে এবং 6 সি থেকে এন পর্যন্ত 2 হবে। এক্স্যাক্টলি। তো সবাই একটু বোঝার চেষ্টা করো, আমি কিন্তু একটু আগেও বোঝালাম ব্যাপারটা। সেটা হচ্ছে যে এই যে বিন্দুটা 6,2 এটা কিভাবে হলো, এটা অবশ্যই এই 6 তুমি এক্স অক্ষ বরাবর নিয়েছিলা, তার মানে এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে এন পর্যন্ত এক্স অক্ষ বরাবর, যার দৈর্ঘ্য 6। আবার এই যে 2, এই 2 তুমি অবশ্যই নিয়েছিলা ওয়াই অক্ষ বরাবর, সো অবশ্যই এই 2টা হচ্ছে এই লম্বের দৈর্ঘ্য CN, এটা হচ্ছে 2। সো এটা 6, এটা 2। তো শিক্ষার্থীরা আমি কয়েকবার তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে যে কোনো বিন্দুর ক্ষেত্রে ওই বিন্দু বরাবর অনুভূমিক দূরত্ব হয় এই এক্সের মানটা, আর এই যে লম্ব দূরত্বটা হয়, উলম্ব দূরত্বটা হয় ওয়াইয়ের মান। ওকে, তাহলে আমরা বেশ কিছু মান এখানে লিখে নিলাম। ওকে, এখন আমাদের কাজ হবে আমাদের যেই
ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা সবাই লিখে ফেলি, যেটা বের করতে বলা হয়েছে সবাই লিখে ফেলি। ওইটা আমাদের বের করতে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সবাই খেয়াল করো, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ওকে, আমি সমান সমান দিলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লিখে সমান সমান দিলাম। এই যে সমান সমান দিলাম, এই সমান সমান দেওয়ার পর এখন আমি চিত্র হতে বেশ কয়েকটা জিনিস লিখব। তো লেখার শুরুতে হয়তো বা তোমরা বুঝতে পারবা না, কিন্তু একটু পরে সব বুঝতে পারবা। অথবা অথবা আমি প্রথমে তোমাদেরকে একটু বলে নেই, তারপরে লিখি। যারা বুঝতে পারবে না সমস্যা নেই, আমি লেখার পর আরেকবার বলবো। সবাই খেয়াল করো, আমার দরকার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সেটা কোনটা? সেটা নিশ্চয়ই এই যে এটা, ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দরকার। আমি যদি একটা কাজ করি, দেখো তোমাদেরকে আগের দিন আমি ট্র্যাপিজিয়াম শিখিয়েছিলাম। ট্র্যাপিজিয়ামের সিস্টেম ছিল দুইটি বাহু হবে পরস্পর সমান্তরাল আর অন্য দুইটা বাহু হবে পরস্পর অসমান্তরাল। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্র্যাপিজিয়াম আমরা বলতে পারি। কোনটা ট্র্যাপিজিয়াম বলতে পারি? এই যে এ বি এম এল। আবার সবাই দেখো, এ বি এম এল ট্র্যাপিজিয়াম। যদি আমরা এই ট্র্যাপিজিয়ামটা যোগ করি, এর সাথে আবার প্লাস দিই, এর সাথে আবার প্লাস দিয়ে দিই ডান পাশের ট্র্যাপিজিয়াম। ডান পাশের ট্র্যাপিজিয়াম কোনটা? এই দেখো, বি সি এন এম। সো আমরা সবাই দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যে এই দিকে একটা ট্র্যাপিজিয়ামের সৃষ্টি হয়েছে, আবার দেখো ডান দিকে দেখো আরেকটা ট্র্যাপিজিয়ামের সৃষ্টি হয়েছে। যদি আমরা এই দুইটা ট্র্যাপিজিয়াম যোগ করে ফেলি, মনে করো বাম দিকের এই ফুল ট্র্যাপিজিয়াম, ডান দিকের এই ফুল ট্র্যাপিজিয়াম, মনে করো আমি যোগ করে ফেললাম। যদি যোগ করে ফেলি তাহলে তোমরা কি বলতে পারবা সেখান থেকে কতটুকু মাইনাস করলে উপরের ত্রিভুজটা পাওয়া যাবে? আমি প্রথমে যে দুইটা যোগ করলাম সেখান থেকে কতটুকু মাইনাস করলে উপরের ত্রিভুজটা পাওয়া যেতে পারে? এ এল এন সি। এ এল এন সি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ মিম, তুমি ঠিকই বলেছ। দেখো ও যেটা বললো, আমি সর্বপ্রথম কি করেছি সবাই আরেকবার খেয়াল করো। প্রথমে আমি চেষ্টা করতেছি বাম দিকের ফুল ট্র্যাপিজিয়ামের সাথে ডান দিকের এই ফুল ট্র্যাপিজিয়ামটা যোগ করে দিতে। যদি যোগ করে দিই তাহলে কি হলো, এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসলো। অর্থাৎ এখানে যা আছে টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে যদি তুমি বাম দিকের ট্র্যাপিজিয়ামের সাথে ডান দিকের ট্র্যাপিজিয়ামটা যোগ করে দাও। তাহলে তুমি যদি টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে তুমি যদি নিচেরটা মাইনাস করে দাও, যদি নিচের এই ক্ষেত্রটা মাইনাস করে দাও যেটা কিনা আয়তক্ষেত্র, কোনটা? এ এল এন সি, আয়তক্ষেত্র। তাহলে তুমি যদি প্রথমে টোটাল ক্ষেত্রটা যোগ করে সেখান থেকে তুমি যদি নিচের ক্ষেত্রটা মাইনাস করে দাও তাহলে তুমি পেয়ে যাবা উপরের ক্ষেত্র, যার নাম ত্রিভুজ এবিসি। তো ঠিক আছে, আমি মোটামুটি বললাম, এখন সবাই একবার লিখে নাও, তারপর দেখি আরেকবার সংক্ষেপে বলে দিব। সবাই লিখে নাও তাহলে। আমি যেটা বললাম, প্রথমে কি করবা, প্রথমে সবাই বাম দিকে ট্র্যাপিজিয়ামটা যোগ করে দিবা। কীরকম? ট্র্যাপিজিয়াম, ওকে, ট্র্যাপিজিয়াম ক্ষেত্র, ট্র্যাপিজিয়াম ক্ষেত্র কোনটা? এ এল এম বি প্লাস আবারও ট্র্যাপিজিয়াম ক্ষেত্র, ডান দিকেরটা, ডান দিকে আরেকটা ট্র্যাপিজিয়াম আছে আমরা দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে বি এম এন সি। দেখো তোমাদেরকে আমি একটু আগে বললাম যে যদি আমরা এই দুইটা ট্র্যাপিজিয়াম যোগ করে দেই তাহলে কিন্তু টোটাল ক্ষেত্র চলে আসতেছে। বাম দিকের এই ট্র্যাপিজিয়াম যোগ ডান দিকের এই ট্র্যাপিজিয়াম, দুইটা যোগ করলে কি হচ্ছে, টোটাল ক্ষেত্র চলে আসতেছে। কিন্তু আমার তো টোটাল ক্ষেত্র লাগবে না, আমার লাগবে শুধুমাত্র উপরের ত্রিভুজটা। সুতরাং আমি যদি এই টোটাল ক্ষেত্র থেকে মাইনাস করে দিই নিচের এই আয়তক্ষেত্রটা, তাহলে নিশ্চয়ই আমরা পেয়ে যাব উপরের ত্রিভুজটা। সো আমরা সবাই এখান থেকে মাইনাস করে দিই, মাইনাস মাইনাস আয়তক্ষেত্র, নিচেরটা কিন্তু ট্রাপিজিয়াম না, নিচেরটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এ এল এন সি।
ওকে শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে দুইবার বলার চেষ্টা করলাম যে আসলে আমরা জ্যামিতিকভাবে কিভাবে নির্ণয় করতেছি। শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে একজন বলার চেষ্টা করো এরকম একটা ম্যাথ তোমরা সরল রেখা 3C অধ্যায়ে করেছিলা কিনা, মনে পড়ে? 3.3-তে ঠিক এরকম একটা ম্যাথ ছিল ট্র্যাপিজিয়ামের সাহায্যে, সরল রেখা 3.3-তে। তোমাদের কি মনে পড়ে একটু যে এরকম একটা ম্যাথ তোমরা করেছিলে সরল রেখা অধ্যায়ে? কি ঈশা, রোল 325 মনে পড়ে না? জি স্যার, কেমন মনে করেছিলাম পড়ে? মনে হয়। দেখছো মনে নাই? এই নাদিয়া, তোমার কি মনে আছে এরকম একটা ম্যাথ 3.3-র দিকে আমরা করেছিলাম সরল রেখা অধ্যায়ে, যেখানে ট্র্যাপিজিয়ামের সাহায্যে তোমাদেরকে বই খুলে দেখিয়ে দেওয়া যাবে যে ম্যাথটা কোথায় আছে। এই মুহূর্তে আমার সামনে বইটা নাই, থাকলে এখনই দেখিয়ে দিতাম যে তোমাদের বইয়ে কোন ম্যাথটা এক্স্যাক্টলি এটা ছিল। যাক ঠিক আছে, তোমাদের মনে পড়তেছে না, তোমাদের যেহেতু মনে পড়তেছে না কেয়ার করা, এক্স্যাক্টলি এরকম একটা ম্যাথ তোমাদের সরল রেখা অধ্যায় ছিল আর কি। আচ্ছা, যেখানে বলা ছিল যে মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ওকে শিক্ষার্থীরা, আমি বইটা খুঁজে পেয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই জাস্ট, সবাই খেয়াল করো। এই দেখো, এটা এসইউ আহমেদের বই, এসইউ আহমেদ 3.3 7 নম্বর অঙ্ক। এসইউ আহমেদ 3.3 7 নম্বর অঙ্ক। এ ও বি দুইটি বিন্দুর স্থানাঙ্ক এত এত, মূল বিন্দু ও হলে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল এত। তোমরা শিক্ষার্থীরা আজকেই তোমরা এই ম্যাথটা খুঁজবে, এই ম্যাথটা তোমাদের খাতায় খুঁজবে। এক্স্যাক্টলি এই ম্যাথের সাথে এই প্র্যাকটিক্যালের এখন যেটা করাচ্ছি একদম সেম টু সেম মিল। এই ম্যাথের আলোকেই মানে তোমার এই প্র্যাকটিক্যালটা তৈরি। সো এটা কোন এক্সারসাইজ? 3.3 সরল রেখা, ম্যাথ নাম্বার 7, 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথটা তোমরা দেখো, এই ম্যাথে এক্স্যাক্টলি এই ট্র্যাপিজিয়ামের এই কনসেপ্টটা কাজে লাগানো হয়েছিল। তো সবাই আজকেই খুঁজবে ম্যাথটা, 3.3 নাম্বার 7। ওকে, তাহলে যদি আমি এখন সামনে আগাই, সবাই দেখো তাহলে। আশা করি সবাই বুঝতে পেরেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল পেতে গেলে প্রথমে দুইটা ট্র্যাপিজিয়াম যোগ করে টোটাল ক্ষেত্রফলটা করতে হবে, সেখান থেকে আবার মাইনাস করতে হবে নিচের আয়তক্ষেত্রটা, তাহলে পেয়ে যাব আমি উপরের ত্রিভুজটা। ওকে, এখন দেখো তোমাদেরকে আমি আগের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখিয়েছিলাম। দেখো সবাই, এই যে এটা সে আগের দিনের লেকচার, এটা আগের দিনের লেকচার সবাই দেখতে পাচ্ছ। এখানে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, এটা তোমরাই বলেছিলা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। সবাই খেয়াল করো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। তো এই সূত্র দিয়ে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা এখন এই সূত্রের সাহায্যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। সবাই খেয়াল করো, সবাই দেখো, আমি 1 বাই 1 এই যে ফিগারটা আমরা ড্র করেছি সেখান থেকে বের করার চেষ্টা করি। ওকে, দেখো যে ফিগারটা উপরে সবাই দেখতে পাচ্ছ, এখান থেকে বাম দিকের ট্র্যাপিজিয়াম হাফ ইন্টু কি বললাম, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সবাই খেয়াল করো, বাম দিকের এই ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু কারা কারা? একজন বলো তো, বাম দিকের ট্র্যাপিজিয়ামটা সমান্তরাল বাহু কারা কারা? AL BN। এক্স্যাক্টলি, AL এবং BM, এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু। AL এবং BM এরা হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি ছিল? নিয়ম অনুসারে ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ওকে, ইন্টু কি বলেছিলাম? ইন্টু বলেছিলাম তাদের মধ্যবর্তী দূরত্ব। তার মানে কি, এই সমান্তরাল বাহু এবং এই সমান্তরাল বাহু, এদের মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই LM বলা যায়, এদের মধ্যবর্তী দূরত্ব বলা যায় LM। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি কিভাবে লিখলাম। ওকে, সবাই লিখে নাও। লিখে নেওয়ার পর আমি আবারও যাচ্ছি পরবর্তী ট্র্যাপিজিয়ামে। সবাই দেখো, ট্র্যাপিজিয়াম ক্ষেত্র BMNC, যা কিনা ডান দিকেরটা, এই যে ডান দিকের, এটা ডান দিকের এই ক্ষেত্রটা। ওকে, ভালো কথা। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রে আমরা কি বলবো? সে একই কথা বলবো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল।
সবাই খেয়াল করো, ডান দিকের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কারা কারা খেয়াল করো। একটা হচ্ছে বি থেকে এম, আর একটা হচ্ছে সি থেকে এন। এই দুইটা সমান্তরাল বাহু, একটা হচ্ছে বিএম আর একটা হচ্ছে সিএন, দুইটা সমান্তরাল বাহু ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। সবাই দেখো, এই সমান্তরাল বাহু এবং সমান্তরাল বাহু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এমএন। এই সমান্তরাল বাহু এবং এই সমান্তরাল বাহু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এমএন। সো এদের মধ্যবর্তী দূরত্ব এমএন। শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদেরই মধ্যবর্তী দূরত্ব। ওকে, মাইনাস সবার লাস্টে সবাই খেয়াল করো, আয়তক্ষেত্র এ এল এন সি আয়তক্ষেত্র, এটা কোনটা? নিশ্চয়ই আয়তক্ষেত্র এই লাস্টেরটা, এর নিচেরটা, নিচের এই আয়তক্ষেত্র। এই বলো, কে বলবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তোমরা সেই ছোটবেলায় শিখেছো, বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তোমরা ছোটবেলায় শিখেছো, বলো। স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। ব্যাস, এটাই এটাই সহজ জিনিস, তাও তোমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ তাও তোমরা বলতে অনেক হেজিটেট ফিল করতেছো। তাহলে আশা করি সবারই মনে পড়ছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি তার দৈর্ঘ্য গুণ প্রস্থ। সবাই খেয়াল করো, দৈর্ঘ্য নিশ্চয়ই এল থেকে এম, সরি এল থেকে এন। দৈর্ঘ্য হচ্ছে এল থেকে এন, লিখে ফেলি, দৈর্ঘ্য হচ্ছে এল থেকে এন ইন্টু প্রস্থ। সবাই দেখো যে প্রস্থ কতটুকু। প্রস্থ হচ্ছে এই যে এ থেকে এল, প্রস্থ হচ্ছে এ থেকে এল। তাহলে আমরা খেয়াল করলাম ব্যাপারটা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, সবাই বুঝতে পারলাম তাহলে যে দুইটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে আমাদের টোটাল ক্ষেত্র চলে আসে। টোটাল ক্ষেত্র থেকে নিচের আয়তক্ষেত্র মাইনাস করে দিলে পাওয়া যাবে উপরের ত্রিভুজ। ওকে, এখন আমাদের শুধুই ক্যালকুলেশনটা, আর কোনো কাজ নেই আমাদের। তো এই ক্যালকুলেশনটা আমি এখন 1 বাই 1 লিখতেছি, তোমরা খেয়াল করো। যে সমস্ত মানগুলো আমাদের জানা আছে আমি এগুলো লিখে ফেলবো, আর যেগুলোর মান আমার জানা নেই সেগুলো আমি বের করার চেষ্টা করব। ওকে, সবাই খেয়াল করো আমরা কোন মানগুলি জানি। সবাই দেখো, আমি একটু খেয়াল করি, এই যে সবাই দেখো, এই যে আমরা কিন্তু এই 6টা মান জানি। ওকে, এই মানটা লেখা হয়নি। ও থেকে এম কত ছিল? 4 ছিল, দুঃখিত এটা লেখা হয়নি। ও থেকে এম ছিল 4। ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই 6টা মান জানি। তাহলে এই 6টা মান আমরা এখন বসিয়ে দিব, আর এই 6টা মানের বাইরে যারা আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করব। তো সেই বের করার চেষ্টাটা আমরা একটু পাশেই করব। সবাই দেখো, আগে আমরা যেই মানগুলো জানি বসিয়ে দিই। হাফ ইন্টু, দেখি তো এ এল এর মান জানি কোথায়, যে এ এল এর মান 2। সবাই দেখতে পাচ্ছি এ এল এর মান 2। বিএম এর মান মনে হচ্ছে জানি, বিএম এর মান 5, বিএম এর মান হচ্ছে 5। নেক্সট এল এম দেখতে পাচ্ছি এটার মধ্যে নাই, এল এম দেখতে পাচ্ছি এই 6টার মধ্যে নাই। যেহেতু এই 6টার মধ্যে নাই, তাহলে তোমাকে এই 6টার সাহায্যে তোমাকে বের করতে হবে এল এম এর মান। সবাই খেয়াল করো, এল এমকে চিত্র থেকে যদি আমি একটু মাইনাস করে লেখার চেষ্টা করি, সবাই দেখো এল থেকে এম কোনটা, সবাই খেয়াল করো এল থেকে এম। দেখো তো আমি একটা বলি, তোমরা দেখো যে আমার সাথে তোমরা এগ্রি করো কি না। দেখো তো এল থেকে এম, এটা কি বলা যায় ও থেকে এম মাইনাস ও থেকে এল? শিক্ষার্থীরা দেখো তো, এল থেকে এম। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা খেয়াল করলাম সবাই, এল থেকে এম এটা অ্যাকচুয়ালি বলা যায় ও থেকে এম মাইনাস ও থেকে এল। সো ও এম থেকে ও এল মাইনাস করলে নিশ্চয়ই এল এম পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু চিত্র হতে বলতেই পারি যে এল এম সমান সমান চিত্র হতে ও থেকে এম মাইনাস ও থেকে এল, এই দুইটা মাইনাস করলে নিশ্চয়ই এল এম পাওয়া যাবে। ওকে, আমরা আবারও খেয়াল করি যে সমস্ত মানগুলি আমরা জানি বসিয়ে দিব, দেখা যাক এই মানগুলি জানি কিনা। বিএম এবং সিএন এই দুইটা মান জানি কিনা দেখা যাক। সবাই খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি বিএম এর মান 5। সো আমরা বিএম এর পরিবর্তে 5 বসিয়ে দিই সবাই।
সবাই বি এম এর পরিবর্তে 5 বসিয়ে দিই, প্লাস সিএন, সিএন কোনটা, এই যে সিএন, সিএন এর মান 2, সিএন এর মান 2, সিএন এর মান সবাই 2 বসিয়ে দিই। আবারও সে একই কথা, কি দরকার, আমার দরকার এম এন। এই এম এর মান আমরা এই 6টার মধ্যে নাই, সবাই দেখতে পাচ্ছি এম এন এর মান এই 6টার মধ্যে নাই। সো আমাদেরকে এম এন এর মানটাও আবারও চিত্রের সাহায্যে বিয়োগ করে বের করতে হবে, চিত্রের সাহায্যে বিয়োগ করে বের করতে হবে। ওকে, কে বলবা, এই রুমাইসা মিম তুমি বলো, রুমাইসা মিম তুমি বলো, এই চিত্র থেকে তোমার কাছে কি মনে হচ্ছে এম থেকে এন পেতে গেলে কত থেকে কত মাইনাস করতে হবে? এম থেকে এন পেতে গেলে কত থেকে কত মাইনাস করতে হবে? স্যার হ্যাঁ বলো। ln মাইনাস ln। আচ্ছা তুমি ও থেকে বলো, ও থেকে বলার চেষ্টা করো। স্যার on মাইনাস om। এক্স্যাক্টলি, হ্যাঁ তুমি প্রথমটাও ঠিক বলার চেষ্টা করেছিলা। তো হচ্ছে যে প্রথমটা তুমি বলেছো এল থেকে, আমরা কোনো মান এল থেকে নিব না, তার কারণ কি, আমাদের যে মানগুলি উপরে আছে খেয়াল করো সবাই, এই দেখো যে মানগুলি উপরে আছে খেয়াল করো সব কিন্তু ও থেকে, দেখো ও থেকে, এই দেখো ও থেকে, যেহেতু মানটি সব ও থেকে আছে এই কারণে আমরা যখন বিয়োগটা করব তখনও চেষ্টা করব ও থেকে বিয়োগ করার। তাহলে ও যেটা বললো সবাই নিশ্চয়ই খেয়াল করছো যে এম থেকে এন যদি পেতে চাই তাহলে ও থেকে এন মাইনাস ও থেকে এম, নিশ্চয়ই তাহলে তুমি এম এন পেয়ে যাবা। তাহলে শিক্ষার্থীরা এম এন এর পরিবর্তে সবাই লিখে দাও, এই যে এম এন এটার পরিবর্তে লিখে দাও ও থেকে এন মাইনাস ও থেকে এম। ওকে, ফাইনালি এই যে তোমরা বললা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখো তো একটারও মান জানো কি না? এল এন, এল এন, এল থেকে এন এর মান জানি না। আবার দেখো এ এল মনে হয় জানি, এ থেকে এল এর মান জানি। ওকে, কোনো সমস্যা নেই, যারা আগে বলেছে তারা বাদে এবার বাকিরা বলবে এতক্ষণ আমি কি শেখাচ্ছি তার প্রমাণ। এই বলো, রুচিতা বলো, রুচিতা 335, তুমি বলবা এই এল এন চিত্রের সাহায্যে কত মাইনাস কত, চিত্রের সাহায্যে এল এন কত মাইনাস কত, এল থেকে এন, এই ও এর সাহায্যে, ও এর সাহায্যে। ওকে, ও বলবে না। এই নাদিয়া মাহমুদ বলো, দেখো যাকে ডাকি কেউ বলে না। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমি কি শেখাচ্ছি, এতক্ষণ যে আমি দেখাচ্ছি যে কোনটা থেকে কোনটা মাইনাস করলে কত পাওয়া যায়। আর আমি বলি, এই যে আফরোজা বলো, হ্যাঁ বলো আফরোজা বলো। ও এম থেকে ও এল বাদ দিব। আচ্ছা, ও এম থেকে ও এল, স্যার ও এম থেকে ও এলটা বাদ দিব। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, তুমি ঠিকই বলেছো। তো এই জিনিসটা তোমরা বলতেছো, তারপরে আমিও বোঝানোর চেষ্টা করতেছি, তারপরও তারা কেন কথা বলে না? সবাই খেয়াল করো, আমি আরও একবার বুঝাই, আমি কিন্তু বারবারই বুঝাচ্ছি, এটা তোমরা কেন বুঝতেছো না এটা হচ্ছে ফ্যাক্ট। খেয়াল করো সবাই, এল থেকে এন দরকার, এল থেকে এন। তো তোমার সিস্টেম কী হবে, সিস্টেম হবে তুমি বিয়োগ করে বের করবা, সে বিয়োগ করে বের করবা কার সাহায্যে, ও বিন্দুর সাহায্যে, অবশ্যই ও বিন্দুর সাহায্যে। এখন দেখো ও বিন্দুর সাহায্যে তুমি যদি বের করতে চাও তোমার দরকার কতটুকু, তোমার দরকার এল থেকে এন। এই দেখো এল থেকে এন দরকার, যদি তুমি এল থেকে এন পেতে চাও তাহলে এবার তুমি ও থেকে আসো, ও থেকে এম, ও থেকে এন পর্যন্ত নাও, ও থেকে এন মাইনাস করে দাও ও থেকে এল। সবাই খেয়াল করো, ও থেকে এন নিলা, যেহেতু এটাই লাস্টেরটা তো এটা আমি একটু দাগাদাগি করি, এতক্ষণ আমি দাগাইনি কারণ যদি অনেকগুলো দাগ দিতাম অবস্থা অনেক খারাপ হয়ে যেত। সবাই খেয়াল করো কি বলতে চাচ্ছি, আমার দরকার হচ্ছে এল থেকে এন। তো আমি যদি ও থেকে এন নিই, ও থেকে এন, ও থেকে এন, ও থেকে এন নিয়ে এখান থেকে মনে করো মাইনাস করে দিলাম ও থেকে এল। সবাই খেয়াল করো, এবার মনে করো প্রথমে নিলাম ও থেকে এন নিলাম, নিয়ে সেখান থেকে মাইনাস করে দিলাম এই প্রথমটুকু ও থেকে এল মাইনাস করে দিলাম, নিশ্চয়ই তাহলে পাওয়া যাবে এল থেকে এন পাওয়া যাবে। দেখো আমাদের কিন্তু এল থেকে এন দরকার। তো যাক, অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাহলে আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে যদি আমি এল থেকে এন পেতে চাই তাহলে আমাকে মাইনাস করতে হবে ও থেকে এন থেকে, ও থেকে এন, এখান থেকে মাইনাস করে দিতে হবে এই প্রথমটুকু ও থেকে এল,
এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব এই মাঝখানেরটা, এল থেকে এন পেয়ে যাব, এল থেকে এন। ওকে, সব কথা মোটামুটি শেষ। এখন লাস্টে দেখো এল দেখতে পাচ্ছি, এ থেকে এল। এ থেকে এল এর দৈর্ঘ্য সবাই দেখো আমার আগে লেখা ছিল, এ থেকে এল এর দৈর্ঘ্য আগেই লেখা ছিল। এই দেখো সবাই, এ থেকে এল এর দৈর্ঘ্য ছিল 2। সবাই তাহলে এ থেকে এল এর দৈর্ঘ্য 2 বসিয়ে দাও। এ থেকে এল এর দৈর্ঘ্যটা সবাই 2 বসিয়ে দাও। তাহলে দেখো এ থেকে এল এর দৈর্ঘ্য আমি 2 বসিয়ে দিলাম। ওকে, এখন শিক্ষার্থীরা আমি বাকি যতগুলো আছে সবই মান বসাতে হবে। 5 আর 2 7, প্রত্যেকটা মান বসাবো। প্রত্যেকটা মান কিন্তু তোমার উপরে আছে, এই যে উপরে। ঠিক আছে, আমি আর নতুন করে বলতেছি না। এখন এখানে যতগুলো মান আছে প্রত্যেকটা মান এই যে উপরে লেখা আছে, এই 6টা, এই 6টার মধ্যে প্রত্যেকটা মান আছে। সুতরাং এখন আমরা এই 6টা থেকে প্রত্যেকটা মান কি করি, এখানে বসিয়ে দিই। তাহলে আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, তোমরাও বসিয়ে দাও। ও থেকে এম এর মান 4 মাইনাস ও থেকে এল এর মান 1, এগুলো সবই কিন্তু আমি এই যে এখান থেকে নিচ্ছি, সবগুলো মান এখান থেকে নিচ্ছি। নেক্সট হাফ দিলাম 5 + 2 7 ইন্টু, সবাই খেয়াল করো, ও থেকে এন আর ও থেকে এম, যার মান উপরে দেখতে পাচ্ছি, ও থেকে এন হচ্ছে 6 মাইনাস ও থেকে এম হচ্ছে 4, অ্যান্ড ফাইনালি লাস্টেরটা ও থেকে এন, এটা হচ্ছে 6 মাইনাস ও থেকে এল, এটা হচ্ছে 1 ইন্টু 2। শিক্ষার্থীরা খেয়াল করছে, আমি কিন্তু উপর থেকে প্রত্যেকটা মান দেখে দেখে বসিয়েছি। এখন শুধু যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ ছাড়া আর কোনো কাজ নেই। হাফ ইন্টু 7 ইন্টু 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, প্লাস হাফ ইন্টু 7, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, মাইনাস এটা হচ্ছে 5 ইন্টু 2, 3 × 7 = 21। আমি দেখতে পাচ্ছি এটা 21/2, এটা 7 দুগুণে 14, 14/2, এটা 5 দুগুণে 10। ওকে, এখন আমাদের কাজ হবে, আমরা কাজ করতে পারি, 2টা লসাগু করতে পারি। যদি 2 লসাগু করি, উপরে হবে 21 প্লাস 14 মাইনাস 20। কী করলাম, 2টা লসাগু করলাম। যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমি দেখতে পাচ্ছি উপরে আসে, সব মিলায়ে যোগ বিয়োগ করলে উপরে আসে 15, নিচে আসে 2, 15/2 বর্গ একক। তো শিক্ষার্থীরা আমরা একটা ব্যাপার খেয়াল করলাম, যে আমরা আগের দিন যে সূত্রের সাহায্যে বের করেছিলাম, সেই সূত্রের সাহায্যে বের করার পর আজকে যে আমরা বের করলাম জ্যামিতিকভাবে চিত্রের সাহায্যে, আমরা দেখি দুইটা মান মোটামুটি একই কিনা। সবাই খেয়াল করো, চিত্রের সাহায্যে আনসার আসলো 15/2 বর্গ একক। আর খেয়াল করো, আমরা আগের দিন যে বের করেছিলাম সূত্রের সাহায্যে, সবাই দেখো এই যে আগের দিনেরটা, এই যে আগের দিনেরটা সূত্রের সাহায্যে, দেখো একই আনসার এসেছিল, 15/2 বর্গ একক। তো শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম সূত্রের সাহায্যে যে মানটা এসছে এবং জ্যামিতিকভাবে চিত্রের সাহায্যে একই মান এসছে। তো এটার অনেকগুলো পদ্ধতি আছে, আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে একটা পদ্ধতি দেখালাম, এখন চিত্রের মাধ্যমে আরও 2-1টা পদ্ধতি আমি দেখাবো। তো তার আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তোমাদের। ওকে, সবাই একটু অপেক্ষা করো। আমি একটা ত্রিভুজের ক্ষেত্রে এই এ কোণকে লেখা হয় বড় হাতের অক্ষর দিয়ে। দেখো এটা কিন্তু এই কোণকে লেখা হয় বড় হাতের অক্ষর দিয়ে। এ কোণের বিপরীত বাহু, এটাকে লেখা হয় ছোট হাতের এ। সবাই খেয়াল করো, এটা হচ্ছে বি কোণকে লেখা হয় বড় হাতের অক্ষর দিয়ে। বি কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার ছোট হাতের বি। অনুরূপভাবে সি কোণকে লেখা হয় সবসময় বড় হাতের অক্ষর দিয়ে, আর এই কোণের বিপরীত বাহুকে লেখা হবে ছোট হাতের সি। তো সবাই এই বিষয়টা খেয়াল করলা যে কোনো এখন কথা কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে, মিটিং তো এখনই কেটে যাবে। একটি ত্রিভুজের কোণগুলিকে সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয় আর বাহুগুলিকে লেখা হয় ছোট হাতের অক্ষর দিয়ে, এবং নিয়মটাও কিন্তু ফিক্সড। কীরকম নিয়ম, এ কোণের বিপরীত বাহু অবশ্যই ছোট হাতের এ লিখতে হবে, এটা কিন্তু ফিক্সড, এটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। ঠিক একইভাবে দেখো যে বি কোণের বিপরীত বাহু সব সময় ছোট হাতের বি হবে, এবং সি কোণের বিপরীত বাহু সব সময় ছোট হাতের সি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু ফিক্সড। তার মানে কি, ত্রিভুজের পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করা হয়, যার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল। তার মানে এসটা কি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অতএব অর্ধ পরিসীমা
অর্ধ পরিসীমা হচ্ছে এস, যার সূত্র নিশ্চয়ই এ প্লাস বি প্লাস সি বাই টু, যার সূত্র এ প্লাস বি প্লাস সি বাই টু। ওকে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখন আমরা কি করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্র তোমরা 9-10-এ শিখেছ। দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমি লিখি সূত্রটা, দেখো তোমাদের মনে পড়ে কিনা। ত্রিভুজের ক্ষেত্রফলের এরকম একটা সূত্র তোমাদের 9-10-এ ছিল, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখো তো তোমাদের কারো কি মনে পড়ে এই সূত্র শিখেছো কিনা? ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্র 9-10-এ ছিল কিন্তু এরকম একটা সূত্র। জি স্যার। ওকে, যাক, খুব ভালো, খুব ভালো, এই স্যার মনে পড়ছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের এরকম একটা সূত্র ছিল, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, এখন আমরা এই সূত্রের সাহায্যে একদম চিত্র থেকে মাপ দিয়ে, চিত্র থেকে মাপ যোগ দিয়ে আমরা বের করব, চিত্র থেকে আমরা মাপ যোগ দিয়ে বের করব এটা সব মিলে কত ঘর হয়। সবাই খেয়াল করো, আমরা এখন চিত্র থেকে, হ্যাঁ, চিত্র থেকে আমরা এখন তিনটা বাহুর দৈর্ঘ্য বের করার চেষ্টা করব। দেখো, প্রথম বাহুটা হচ্ছে এবি বাহু, পরবর্তী বাহুটা হবে এবির পরে হচ্ছে মনে করো বিসি, তারপরেরটা হচ্ছে তোমার সিএ, এবি বিসি সিএ। কিন্তু কথা হচ্ছে কোনটার নাম কি দিব। তোমাদেরকে আমি এতক্ষণ যা শিখালাম সেই অনুসারে সবাই খেয়াল করো তো, এবি বাহুর দৈর্ঘ্য তার নাম কি দিতে হবে? এবি বাহুর দৈর্ঘ্যের নাম কি দিতে হবে? সি দিতে হবে। ওকে, সবাই অনুরূপভাবে খেয়াল করো, বিসি বাহুর দৈর্ঘ্যের নাম দিতে হবে এ, এবং অনুরূপভাবে সি এ বাহুর দৈর্ঘ্যের নাম দিতে হবে বি। ওকে, নামগুলো দিয়ে ফেললাম। এখন এই যে মাপযোগ দিয়ে বের করব, এই মাপযোগটা আমরা কিভাবে দিব? মাপযোগটা দিব হচ্ছে যে, সবাই, আমি প্রথমে তোমাদেরকে এবিটা বের করে দেখাই। এবিটা খুব সহজেই বের করা যাবে, সবাই খেয়াল করো, আমি এবিটা বের করে দেখাই। ওকে, সবাই দেখো, আমি যদি এবিটা বের করার চেষ্টা করি, দেখো এ থেকে বি, ভালো কথা। সবাই দেখো তো, এ থেকে বি আমি যদি গণনা করি কত ঘর হয়, গণনা করলে কত ঘর হয়, আমিও গুনি, তোমরাও গুনো, এবং তোমরাও বলার চেষ্টা করো যে কত ঘর হয়। সবাই খেয়াল করো, এই যে এখান থেকে আমি গুনতেছি, দেখো এই যে 5 ঘর, 10 ঘর, 15 ঘর, 20 ঘর, 25 ঘর। আমি সরাসরি হাতে গণনা করে দেখলাম যে এ থেকে সি পর্যন্ত আসে 25 ঘর। ভালো কথা, 25 ঘর। দেখো তো উপরে লেখা আছে 5 ঘর সমান ধরেছিলাম 1 একক, 5 ঘর সমান ধরেছিলাম 1 একক। তাহলে 25 ঘর সমান কয় একক হবে, কীভাবে বের করব? 5 দিয়ে গুণ দিব নাকি 5 দিয়ে ভাগ দিব? না, ভাগ দিব। হ্যাঁ, ভাগ দিব। তার কারণটা বলি, তার কারণটা হচ্ছে আমরা যখন বসিয়েছিলাম তখন কিন্তু গুণ দিয়ে বসিয়েছিলাম, আর এখন যখন আমরা ব্যাক করব আবার আগের জায়গায়, তখন কিন্তু ভাগ করে ব্যাক করতে হবে। তার মানে যখন আমরা 5 ঘর সমান 1 একক ধরেছিলাম তখন কিন্তু আমরা গুণ দিয়ে বসিয়েছিলাম, গুণ দিয়ে। আর এখন যখন আমরা আবার আগের জায়গায় ফিরে আসতে চাইবো তখন কিন্তু 5 দিয়ে ভাগ করতে হবে। সো সবাই খেয়াল করো, আমি গণনা করে দেখলাম 25 ঘর, সেই 25 ঘরকে ভাগ করতে হবে 5 দিয়ে। তার মানে সবাই খেয়াল করো, আমি কি বলতে পারি, দেখো এই যে 25 ঘর ভাগ 5, হ্যাঁ, 25 ঘর ভাগ 5 সমান সমান 5 একক। ওকে, তাহলে সবাই খেয়াল করতে হচ্ছে যে আমরা প্রথমে কি করব, প্রথমে ঘরটা গুনে নিব, গুনে নিয়ে তুমি যত ঘর সমান যত একক তুমি ধরেছিলা ওইটা দিয়ে আবার ভাগ করে দিবা, ভাগ করে তুমি মূল দৈর্ঘ্যটা পেয়ে যাবা। ওকে, এখন তোমরা কি কেউ বলতে পারবা বি থেকে সি এর দৈর্ঘ্য চিত্রের সাহায্যে বের করা কিভাবে সম্ভব? বি থেকে সি, সবাই খেয়াল করো একটু, এই দেখো বি থেকে সি, বি থেকে সি কত ঘর, দেখো তো এখান থেকে বলা সম্ভব কিনা? বি থেকে সি কত ঘর এখান থেকে বলা সম্ভব কিনা? হ্যাঁ বলো, সুমাইয়া আক্তার বলো। হ্যাঁ, 15 ঘর। তুমি কেন বলতেছো বলো? 15। কেন কেন? এটা কি তোমার কোনাকুনি আছে না, কোনাকুনি, তাই না? কোনাকুনি না? না, আরো কম হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই খেয়াল করো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা সবাই শুনে নাও ভালো করে। যখন যখন বাহুটা একদম অক্ষ বরাবর আছে, দেখো এই যে একদম লাইন বরাবর আছে, তখন কিন্তু ঘর গণনা করা সম্ভব, ঘর গণনা করা সম্ভব। কিন্তু খেয়াল করো তো, এই বাহুটা কিন্তু কোনাকুনি আছে, কোনাকুনি, কোনাকুনি তো ঘর গণনা করা সম্ভব না।
আবার খেয়াল করো সবাই, এই বাহুটা দেখো, এই বাহুটাও কিন্তু কোনাকুনি আছে, কোনাকুনি কিন্তু ঘর গণনা করা সম্ভব না। তাহলে যখন বাহুটা এরকম স্ট্রেট থাকবে, সোজা থাকবে, তখন তুমি বাহু কি বলে ঘর গণনা খুব সহজেই করতে পারবা। কিন্তু যখন এরকম কোনাকুনি থাকবে তখন তুমি সহজে করতে পারবা না। তখন তোমাকে কিভাবে করতে হবে সবাই একটু জেনে নাও, সবাই শুনে নাও ভালো করে। তখন তোমার কাজ হবে কম্পাস। সবাই দেখো কম্পাস, এই যে কম্পাসের সাহায্যে তুমি এই বি থেকে সি এর দৈর্ঘ্যটা মেপে নিবা। সবাই যে যতটা ভালো করে মাপতে পারবা তারটা তত অ্যাকুরেট আসবে। তো যাক, সমস্যা নেই, আমি যেহেতু ক্যামেরার সামনে মাপতেছি আমারটা একটু খারাপ হতে পারে। দেখো সবাই, বি থেকে সি, বি থেকে সি আমি কম্পাস দিয়ে মোটামুটি অ্যাকুরেটভাবে করার চেষ্টা করলাম। সবাই দেখতে পেয়েছো আমি বি থেকে সি কম্পাস দিয়ে মেপে নিলাম। এবার দেখো, এবার এই কম্পাসটা আমি কোথায় ধরবো সবাই খেয়াল করো, এই কম্পাসটা আমি কোথায় ধরি সবাই খেয়াল করো। ওকে সবাই দেখো, আমি এখন এই কম্পাসটা এই গ্রাফ পেপারের যে কোনো জায়গায়, সবাই খেয়াল করো, এই গ্রাফ পেপারের মনে করো এই যে এখানে। ওকে, আমি কিন্তু কম্পাস দিয়ে কিন্তু আগেই মাপ নিয়েছি, এই দেখো হ্যাঁ দেখো সবাই, আমি কম্পাসে কিন্তু মাপটা আগে নিয়ে নিয়েছি। এবার গ্রাফ পেপারের যে কোনো জায়গাতে এই কম্পাসটা প্লেস করলাম। দেখো তো প্লেস করলে, এই দেখো প্লেস করলে এখান থেকে কতটুকু আসে আসে দেখো, এখান থেকে দেখো তো এতটুকু আসে কিনা। সবাই খেয়াল করছো ওই মাপটা, ওই মাপটা 18 হবে। 10, 15, এরকম 18। আসে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে সবাই খেয়াল করলা, কম্পাস দিয়ে এখান থেকে মাপ নিয়ে নিবা। মাপটা নিয়ে ওই মাপটা তুমি প্লেস করবা একদম সোজা, কেননা সোজা প্লেস না করলে কিন্তু তুমি ঘর গুনতে পারবা না। তো সবাই দেখতে পাচ্ছি এখানে ঘর হয় 18, এই যে 10, 15, 18। সবাই দেখতে পেয়েছো 18 ঘর, ভালো কথা। তো নিশ্চয়ই 18 ঘরকে কত দিয়ে ভাগ করার কথা? 5 দিয়ে, 5। 5 দিয়ে। 18 ঘরকে 5 দিয়ে ভাগ করলে কত আসে আমি একটু দেখার চেষ্টা করি। 18 ঘরকে 18 ভাগ 5 আমাদের আসে হচ্ছে 3.6, 3.6 আসে। ওকে শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সি থেকে এ বের করা যাবে কিভাবে। সবাই দেখো, সি থেকে এ নিশ্চয়ই আবারও বাঁকা, না সরি, এ থেকে বি, আমি মনে হয় লাস্টেরটা এ বি বি সি সি এ, আচ্ছা সরি, আমি মনে হয় লেখার ক্ষেত্রে মনে হয় মিস্টেক করছি, না লেখার ক্ষেত্রে তোমরা মনে হয় খেয়াল করো নাই। সবাই খেয়াল করো, আমি প্রথমে যেটাকে এ বি লিখলাম এটা অ্যাকচুয়ালি এ বি ছিল না, এটা ছিল অ্যাকচুয়ালি এ সি। আমি একটু কারেকশান দিই সবাইকে, এটা ছিল এ সি, তাহলে এটা ছিল বি। একটু কারেকশান দিচ্ছি, লেখার ক্ষেত্রে আমি মিস্টেক করেছি। ওকে, পরেরটা বিসি ঠিক আছে, লাস্টেরটা হবে এবি। শিক্ষার্থীরা লাস্টেরটা হবে এবি এবং লাস্টেরটা হবে সি। ওকে, এবার চলো আমরা আবারও গ্রাফ পেপার থেকে মেপে নিই। হ্যাঁ, গ্রাফ পেপার থেকে আমরা সবাই আবারও মেপে নিই। তাহলে সবাই খেয়াল করো, আমি যদি গ্রাফ পেপার থেকে আবারও মাপ দিই, এবার কোনটা মাপ দিব? এ থেকে বি মাপ দিব। হ্যাঁ, এ থেকে বি। সবাই দেখো, এই যে এ থেকে বি সবার হবে কম্পাসের সাহায্যে মেপে নেওয়া। দেখো সবাই, আমি কম্পাসটা সেট করি এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি, মোটামুটি যে যতটা অ্যাকুরেট করবা তারটা ততটা ভালো হবে, ঠিক আছে? এ থেকে বি মোটামুটি হয়েছে, এ থেকে বি একটু কমবে, হালকা কমবে। ওকে ঠিক আছে, এ থেকে বি। সবাই দেখো, আমি কিন্তু এ থেকে বি মাপ দিলাম। তোমাদের মধ্যে একজন বলো তো, এবার কম্পাসটা আমি কোথায় সেট করব? এ থেকে বি মাপ দিলাম, এবার কোথায় সেট করব শিক্ষার্থীরা? বাইরের সমান্তরাল একটা রেখা। এক্স্যাক্টলি, মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এই যে এক্স এই অক্ষের, গ্রাফে। এক্স অক্ষের এই এই গ্রাফের মধ্যেই একটা সোজা রেখা, একটা সোজা রেখা বরাবর, যে কোনো সোজা রেখা মনে করো আমি নিলাম, এবার এখানে নিলাম, এখান থেকে নেই, এখান থেকে আমি আবারও কম্পাস নিয়ে, সবাই খেয়াল করো, এই যে এখান থেকে কম্পাস দিলাম, কম্পাস দিয়ে দেখো তো দেখা যায় কিনা কত ঘর হয় মোটামুটি। মোটাম স্যার 21। 21 ঘর, রাইট, 21 ঘর। সবাই দেখে 10, 20, 21। ওকে, আমাদের নিয়ম ছিল 21 ঘরকে আমরা ভাগ দিব হচ্ছে 5 দিয়ে। তাহলে ভাগ দিলে 21 ভাগ 5 যদি আমি করি, 21 ভাগ 5 দশমিকে আসলে 4.2, 4.2 একক। ভালো কথা। এখন এই যে মানগুলি তুমি পেলা, এই মানগুলির সাহায্যে
এবং সূত্রের সাহায্যে তোমাকে মূল ক্যালকুলেশনটা শেষ করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো তো তোমরা, আমার মনে হয় তোমরা বাকিটা তোমরা ওকে, আমরা যদি এখন বের করার চেষ্টা করি তাহলে শিক্ষার্থীরা আমাদের তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এস বের করে নেওয়া। এস কি করে বের করব? এ প্লাস বি প্লাস সি বাই 2। সবাই মান বসিয়ে দাও। এর মান 3.6, বি এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে 4.2 বাই 2। সবাই ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলো এস এর মানটা। এস এর মানটা সবাই বের করে ফেলো ক্যালকুলেটরের সাহায্যে। 3.6 যোগ 5 যোগ 4.2 আমার 6.4 12.8 না, নাকি 12.8 আসে যে আমার 6.4 এই আমি কি, ও সরি ভাগ দিব না, সরি 2 দিয়ে তো ভাগ দিব, দুঃখিত। 6.4 তাই না? ওকে ঠিক আছে, 6.4। 6.4 ওকে ঠিক আছে। তাহলে আমরা এখন অতএব ক্ষেত্রফল, সরাসরি ক্ষেত্রফলে যেই সূত্র তোমাদেরকে আমি একটু আগে দেখালাম, ক্ষেত্রফল সমান সমান তোমাদেরকে দেখিয়েছিলাম সূত্র এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। সবার কাজ হবে কি? সবার কাজ হবে সরাসরি মানগুলো বসিয়ে দেওয়া। যেমন এস এর মান 6.4, 6.4 মাইনাস এ, এর মান আমি দেখতে পাচ্ছি 3.6, 6.4 মাইনাস বি, বি এর মান হচ্ছে 5, অ্যান্ড ফাইনালি এস মাইনাস সি, সি এর মান আমি দেখতে পাচ্ছি 4.2। এখন এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে। তোমরা একটু বের করো, আমিও বের করি। হ্যাঁ, তোমরাও বের করো, আমি বের করি ক্যালকুলেটরের সাহায্যে। 6.4 ইন্টু, এখান থেকে 1/1 ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, 6.4 মাইনাস 3.6, আবার এর সাথে ইন্টু দিতে হবে, ইন্টু দিয়ে আবার ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে 6.4 মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ, আবারও ইন্টু, আবারও ব্র্যাকেট, 6.4 মাইনাস 4.2। ওকে, আমার ক্যালকুলেটারে আসতেছে 7.429, 7.429। শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, এই দেখো, দেখো সবাই, আমার ক্যালকুলেটারে আসলো 7.429। আশা করি তোমরাও ক্যালকুলেটারের ব্যবহার সবাই জানো। প্রথমে রুট দিয়ে দিবা, রুট দিয়ে রুটের মধ্যে সবগুলো ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে লিখবা আর মাঝখানে গুণ চিহ্ন দিবা। তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম ক্যালকুলেটারের সাহায্য আসলো 7.429। ওকে, 7.429কে আমরা কি বলতে পারি? 7.43 বর্গ একক প্রায়, 43 বর্গ একক প্রায়। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু চিত্রের সাহায্যে বের করলাম যে ক্ষেত্রফল আসে 7.43। এই তোমাদের মধ্যে একজন বলো তো আমাদের আসল ক্ষেত্রফলটা কত ছিল? ক্ষেত্রফল কত ছিল? 15/2 আসল ক্ষেত্রফল ছিল 15/2। দেখো তো 15/2 মানে কি? 7.5 না? 15/2 মানে 7.5। আমরা দেখতে পাচ্ছি, জি স্যার। আমরা দেখতে পাচ্ছি সূত্রের সাথে যেটা বের করলাম আর যেটা চিত্রের সাহায্যে বের করলাম মোটামুটি কাছাকাছি। তার মানে যে যতটা অ্যাকুরেট মাপ নিতে পারবা কম্পাসের সাহায্যে, তারটা তত বেশি অ্যাকুরেট আসবে। সো আমরা বুঝতে পারলাম সূত্রের সাহায্যে যেটা আসবে এটাই কিন্তু রিয়েল, এটা রিয়েল আনসার। আর আমরা চিত্রের সাহায্যে যেটা বের করব সেটা মাঝে মাঝে সেম টু সেম মিলে যাবে, আবার মাঝে মাঝে কাছাকাছি আসবে। তো যারটা যত কাছাকাছি আসবে তারটা তত ভালো হবে, কারণ যার মাপটা যত ভালো হবে। তো যাক শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছো। আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখালাম যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব। ওকে শিক্ষার্থীরা, তোমরা তাহলে এক্সপেরিমেন্ট 3 তোমরা লিখে ফেলবে তোমাদের বই থেকে এবং তোমাদের গ্রুপে জমা দিবে এক্সপেরিমেন্ট 3, যেটা আমি আজকে করালাম। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।